ছাত্ররা যদি পুলিশের দায়িত্ব পালন করতে পারে রাস্তায় পুলিশবিহীন, তারা যদি সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল প্রায়, আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকেও যদি তরুণরা মার্কেটে থাকতো তাহলে দ্রব্যমূল্য এতটা হতো না। কারণ তারা সিন্ডিকেটকে তোয়াক্কা করে না, তারা সরকারকে তোয়াক্কা করে না, তারা অন্যায়কারী এবং নির্বোধ সিনিয়রদেরকে তোয়াক্কা করে না। যে ভয় তখনই থাকবে যখন বলবো যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ওই মাইনাস করার ভয় থাকা উচিত না। যার মনের মধ্যে মাইনাসের ভয় হবে তাহলে বুঝতে হবে তারা রাজনৈতিকভাবে মাইনাস হয়ে যাচ্ছে, তারা জনগণের কাছ থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তারা রাজনৈতিক আন্দোলন মঞ্চ থেকে তারা সরে যাচ্ছে, তাদের পায়ের নিচে থেকে। প্রথম আমি যে কথাটি বলতে চাই সেটি হলো অত্যন্ত ভারাক্রান্ত মনে, অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কথা বলছি। কারণ 5ই অগাস্টের পরে স্বৈরতন্ত্রকে নিপাত করার পরে, তাদেরকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমরা যেভাবে রাজনীতি এবং যেভাবে কথা বলার কথা ছিল আমরা সেভাবে বলতে পারছি না। যা নিয়ে আলোচনা করার কথা ছিল তা নিয়ে আলোচনা করতে পারছি না। উটকো কিছু সমস্যা, উটকো কিছু বিষয় চলে আসে, তেমনি ভাবে -2ও একটা উদ্ভট মন্তব্য বলেই আমি মনে করি। দেখুন, মাইনাস নয়, প্লাস করার অভিজ্ঞতা। জনাব আফসারি, শুনতে পাচ্ছেন আমি আপনাকে? এই যে আমরা যদি ধরেও নেই যে স্বৈরাচার মাইনাস হয়েছে, সেটা কি সরকার করেছে? সেটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মালিক জনগণ সবাই মিলে করেছে। তো আমি মনে করি অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক চেষ্টা অনেক সময় হয়েছে মাইনাস করার, কিন্তু যতক্ষণ না জনগণ কাউকে মাইনাস করবে, জনগণ না যতক্ষণ কোনো দলকে মাইনাস করবে, কোনো নেতাকে মাইনাস করবে, তাদেরকে তাছাড়া কেউ মাইনাস করতে পারবে না। আজকে দেখেন শাহজাহান ওমরের মতো লোক বা এরকম আরো যারা দল ছাড়া ছিটকে পড়ে গিয়েছিল, তাদেরকে মাইনাস কি সরকার করেছে বা আওয়ামী লীগ করেছে? জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তো সুতরাং আমি মনে করি এই মাইনাস বিতর্কটা খুব গুরুত্বপূর্ণ নয়। হতে পারে কোনো কোনো দলের ভীতি থেকে, মানসিক অবস্থা থেকে মাইনাস নিয়ে আলোচনা করা সুযোগ থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধুমাত্র জনগণই কাউকে মাইনাস করতে পারে রাজনীতিতে। দেখুন, আমরা রাজা জমিদার যোদ্ধারকে মাইনাস করেছিলাম, আমরা 1947 সালে ব্রিটিশকে মাইনাস করেছিলাম, আমরা বলতে জনগণ দেশের মালিক। আমরা 1971 সালে পাকিস্তানকে মাইনাস করেছি। আজকে বিজিবির পাশে কাঁচি হাতে কৃষক বসে থাকে ভারতের এই দাদাগিরিত্ব মাইনাস করার জন্য। সুতরাং সর্বক্ষেত্রেই মাইনাস করার কর্তৃত্ব একমাত্র জনগণের কাছে আছে। আমি মনির ভাইকে বলবো, সঠিক রাজনীতি, ঐক্যবদ্ধ রাজনীতি এবং শুদ্ধ রাজনীতি যদি করা হয় তাহলে কোনো সরকারের পক্ষে কোনো দলকে মাইনাস করা সম্ভব নয়, বরঞ্চ ওই আগুনে ঘি দেওয়ার মতো হবে। আজকে যদি সত্যি সত্যি নৈতিকতার সাথে মনির ভাইদের এই বৃহৎ দলটি রাজনীতি করতে পারত, তারা যদি আওয়ামী লীগকে অনুসরণ করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, থানা থেকে ছিনিয়ে নেওয়া, জনগণের উপর অত্যাচার করা, সরকারকে সশরীরে সহযোগিতা না করা, এইগুলো থেকে যদি দূরে থাকতে পারতেন, দলীয় কোন্দল থেকে যদি নিজেদেরকে রক্ষা করতে পারতেন, তারেক জিয়ার নির্দেশে যদি দলকে ঐক্যবদ্ধ করা যেত, যদিও ওনারা দলকে ঐক্যবদ্ধ করতে পারছেন না কিন্তু জাতীয় ঐক্যের কথা ওনারা বলছেন, তাহলে এই ভয়টা থাকতো না। ভয় তখনই থাকবে যখন বলবো যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ওই মাইনাস করার ভয় থাকা উচিত না। যার মনের মধ্যে মাইনাসের ভয় হবে তাহলে বুঝতে হবে তারা রাজনৈতিকভাবে মাইনাস হয়ে যাচ্ছে, তারা জনগণের কাছ থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তারা রাজনৈতিক আন্দোলন মঞ্চ থেকে তারা সরে যাচ্ছে, তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। সুতরাং মাইনাস বলার দুঃসাহস তো কোনো সরকারের নাই। এখন আসেন যে একটা কথা বলি, প্রায়ই আমরা সবাই অতীতেও শুনেছি
কিন্তু অতীতে আমরা রাজনৈতিক যে অপরাজনীতির যে ল্যাঙ্গুয়েজ গুলি শুনেছি, সেটাকে যদি আমরা সরাতে না পারি তাহলে সংস্কারটা শুরু হবে কোথা থেকে? আমরা বহুবার শুনেছি সন্ত্রাসীদের কোনো দল নাই। আওয়ামী লীগও বলেছে, অন্যান্য দলও বলেছে, ক্ষমতায় যারা ছিল তারাই এটা বলে। আমি মনে করি দল ছাড়া সন্ত্রাসী করা যায় না। দলের উপর ভর করে সন্ত্রাসী করতে হয়, যখন ধরা পড়ে তখন বলে সন্ত্রাসীরা কোনো দলের নয়। এটা একটা রাজনৈতিক কৌশল মাত্র, অপকৌশল। তো সুতরাং এই সন্ত্রাসী ধরা পড়ার আগে দল থেকে সন্ত্রাসকে বিরত রাখতে হবে, বহিষ্কার করতে হবে, তাড়িয়ে দিতে হবে। আজকে আপনাদের 5ই অগাস্টের পরে 2000-এর উপরে কর্মীকে অবসর দেওয়া হয়েছে, দল থেকে, রাজনীতি থেকে বহিষ্কার করা হয়েছে। এটা একটা দুঃখজনক, এটা একটা ঐতিহাসিক কলঙ্ক। কেন? যেই দলটি 17 বছর নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, হামলা মামলায় তারা ক্ষত বিক্ষত হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই দল থেকে 2000-এর উপরে বহিষ্কার করতে হবে কেন? এই দুর্বলতা কি সরকারের, না এই দুর্বলতা নেতৃত্বের, নাকি এই দুর্বলতার রাজনীতি? সেটা আগে আবিষ্কার করতে হবে। এখন সততার সাথে তারেক জিয়া যাই বলুক না কেন, আমি ওনার মধ্যে একটা স্পষ্ট সংস্কার দেখতে পাচ্ছি। উনি 5ই আগস্টের আগে, ইভেন আপনি খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে উনি কথা বলতেন, 5ই আগস্টের পরে একটি কটু কথাও সেই শেখ মুজিব সম্পর্কে বা আওয়ামী লীগ সম্পর্কে উনি বলছেন না। উনি কি বলছেন? উনি বলছেন যে আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন, এটা দলের জন্য একটা সুপরামর্শ। তিনি কি বলছেন? দলে কোনো সন্ত্রাসী থাকলে ধরে পুলিশের হস্ত, আর পুলিশই তো নাই। আপনারা কেন পুলিশের ভূমিকায় দায়িত্ব পালন করছেন না? সরকার পতনের পরে 15 দিন ছাত্ররা যদি পুলিশের দায়িত্ব পালন করতে পারে, রাস্তায় পুলিশবিহীন, তারা যদি সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল প্রায়, আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকেও যদি তরুণরা মার্কেটে থাকতো তাহলে দ্রব্যমূল্য এতটা হতো না। কারণ তারা সিন্ডিকেটকে তোয়াক্কা করে না, তারা সরকারকে তোয়াক্কা করে না, তারা অন্যায়কারী এবং নির্বোধ সিনিয়রদেরকে তোয়াক্কা করে না। যেই সিনিয়র জুনিয়রকে সমীহ করবে, যে সিনিয়রকে স্নেহ করবে না এবং জুনিয়রের কৃতিত্ব স্বীকার করবে না, সেই সব সিনিয়রকেও তারা তো হিসাবে নিবে না। সুতরাং বাংলাদেশের মানুষ জেগেছে এবং এই যে একটা কোটা আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের কাজে আমরা নিয়োজিত হয়েছি, সেখান থেকে কাউকে সরানো যাবে বলে আমার মনে হয় না। আমরা এগিয়েই যাব। আপনি দেখেন আজকে আমরা যেই কথাগুলো বলছি, এটা অন্তর্বর্তী সরকারের অথর্ব আক্কেলবিহীন ব্যাক্কেল এক সরকারের অধীনে আমরা পড়ে গিয়েছি। এখন একজন ডক্টর ইউনূসের মতো লোক, ওনাকে যখন প্রশ্ন করা হয় আপনি এমন একটা সরকার কেন করলেন, আর ওনার কাছ থেকে যদি উত্তর আসে অনেকের নাম পেয়েছি, যাকে চিনেছি তাকে দিয়েছি, এই কি একটা সরকার গঠনের পদ্ধতি? আমি সরকারকে বলবো এখনো সময় আছে, নিজের ঘর গোছান, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজের ইজ্জত রক্ষার্থে, বহির শত্রু থেকে দেশকে রক্ষা করতে, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যোগ্য লোকদের দিয়ে সরকার সাজান। না হলে আপনিও নাজেহাল হবেন, আপনিও নিগৃহীত হবেন, জাতিকে কলঙ্কিত করবেন এবং পার্শ্ববর্তী রাষ্ট্র যে স্বৈরাচারকে কোলে নিয়ে বসে আছে তারা অট্টহাসে হাসবে। আমরা তো সেটা দেখতে চাই না, আমরা তো আপনার পরাজয় চাই না। আপনি যা ইচ্ছা তাই করবেন। দেখেন দুঃখজনক, আমি বলেছি ভারাক্রান্ত মনে আজকে কথা বলছি। আমাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, আমরা ব্রিটিশের বিরুদ্ধে কথা বলেছি, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছি, বা ভারতের দাদাগিরির বিরুদ্ধে কথা বলতে হয়। প্রতিটা সরকার, পলিটিক্যাল এবং সামরিক সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে। এখন এই অন্তর্বর্তী সরকারের বিপক্ষে গিয়ে আমাদের কথা বলতে হয়। এবং প্রতিটা দল, আজকে দলের মধ্যে যে সংস্কার সেটা যদি না করা হয়, এত রক্ত দিলাম, চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, আজকে এই সরকারের প্রতিটা চেয়ার শহীদের রক্তে ভাসমান, আমাদের হিতাহিত হলো না। আমরা আজকে কে কতটুকু অবদান রেখেছি, নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে, আগে বলতো যে উন্নয়ন না গণতন্ত্র, এখন বলছি নির্বাচন না সংস্কার, ইত্যাদি নিয়ে বিতর্ক করে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি করা। কখনো আবার মনে হয় কোন দল যেন এই স্বৈরাচারকে ডেকে কাছে নিয়ে আসতে চায়,
যে আসুন আমরা একসাথে দরকার হলে কাজ করব। এবং অনেকেই নৌকা মুছে হয়তো ধানের শীষ মাথায়, আগে যেমন আমরা দেখেছি নৌকা কপালে লাগিয়ে অনেক 14 দলের অনেকে পাশ করে ফেলেছে। রবি ভাই, অনেক মনোযোগের সাথে খেয়াল করতে হবে, আপনাদের ধানের শীষ কপালে লাগিয়ে নৌকার অনেক লোক যদি আবার ক্ষমতায় চলে আসে, সেই দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আজকে মানুষের মনে সন্দেহ হয়েছে যে সংস্কার চায় না, কারণ ক্ষমতায় যেতে চায় মানুষ। আর ক্ষমতায় গিয়ে ক্ষমতা যদি ধরে রাখা না যায়, দায়িত্ব যদি ধরে না রাখা যায়, আমরা জানি স্বাধীনতা অর্জন অনেক সহজ, তা রক্ষা করা অনেক কঠিন। ক্ষমতায় যাওয়াটা তো হয়তো সহজ হবে, কিন্তু এই ক্ষমতা এবং দায়িত্ব ধরে রাখার জন্য আপনাদের যে ইউনিটি, আপনাদের যে ঐক্য, শেষ করছি এইভাবে যে আপনারা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন। আজকেও শুনেছি আপনাদের বড় বড় নেতারা বলতেছে যে আমরা একটা ঐক্যমতের সরকার গঠন করব। ঐক্যমতের সরকার গঠন করার আগে আপনাদের দলের মধ্যে ঐক্যমত আনতে হবে। আগামী নির্বাচনে যদি আপনারা সঠিকভাবে নমিনেশন না দিতে পারেন, আজকে যদি মনির ভাইয়ের মতো লোকরা নমিনেশন না পেয়ে কেউ বিএনপির নমিনেশন কিনে ফেলে, তখনই দ্বন্দ্বটা কিন্তু প্রকাশ্যে আরো প্রকাশ হবে। সেই দিকে খেয়াল করে দলকে গোছানো। আমি কিন্তু মনির ভাই সাক্ষী আছেন, আমি বলেছি, আপনাদের মনে আছে হয়তো আওয়ামী লীগের ক্ষতি মানে দেশের ক্ষতি। আমি এখন বলতে চাই মনির ভাই, বিএনপির ক্ষতি মানে, বিএনপির ধ্বংস মানে দেশেরও ক্ষতি।